আসসালামু আলাইকুম এভরিওয়ান। সহজ এবং মজাদার রান্নার রেসিপি নিয়ে ইউটিউব চ্যানেল গৃহসুখনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফরোজা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নারিকেলের পুর দিয়ে তৈরি পুলি পিঠা আমাদের গ্রাম বাংলার অন্যতম জনপ্রিয় একটি পিঠা। আজ আমি আপনাদেরকে এই পিঠাটাই তৈরি করে দেখাবো। আপনাদের সুবিধার্থে এই ভিডিওটাকে আমি 3 ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমি নারকেলের পুরটা তৈরি করে আপনাদেরকে দেখাবো। দ্বিতীয় ভাগে এই আটার ডোটা কিভাবে তৈরি করেছি সেটা তৈরি করে দেখাবো। তৃতীয় ভাগে পিঠাটা কিভাবে ভেজেছি সেটা তৈরি করে দেখাবো। তো দেখতে থাকুন আমার আজকের এই সহজ পিঠার রেসিপি। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে এবং কাজেও লাগবে। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে যে কোনো ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি সহজে আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আর পুলি পিঠা খেতে পছন্দ করে না এরকম মানুষের সংখ্যা খুবই কম। আমরা কম বেশি সবাই পুলি পিঠা খেতে পছন্দ করি, কিন্তু বানানোটা একটু ঝামেলা মনে হয় সবার কাছে। তো কতটা সহজভাবে বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে দেখাবো। অনেকের পুলি পিঠা বানানোর পরে দেখা যায় যে পিঠাটা নেতিয়ে যায় বা পিঠাটা নরম হয়ে যায়, বা এরকমও হয় যে পিঠাটা উপর থেকে শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। কিন্তু এই পিঠাটা আটার ডোটা এত সুন্দরভাবে বানানো হয়েছে যে পিঠাটা 2 দিন পর্যন্ত বা 3 দিন পর্যন্ত এরকম মোচমোচাই থাকবে আর এরকম দেখতে সুন্দরই থাকবে। কোনো রকম ভাবে নেতিয়ে পড়বে না বা খেতে শক্ত হয়ে যাবে না। উপর থেকে ক্রিস্পি, ভিতর থেকে নারিকেলের নরম পুর। আপনি যদি আমার রেসিপিটা ফলো করে এই নারিকেল পুলিটা বানান তাহলে আপনার মনে হবে আপনি সেরা স্বাদের নারিকেল পুলি পিঠা খেয়েছেন। যেহেতু আমি ভিডিও করছি সেহেতু খেতে পারবো না, হাতে ক্যামেরা, তাই আমার হাজবেন্ডকে বললাম তুমি একটা পিঠা খেয়ে একটু দেখিয়ে দাও। তাই আমার হাজবেন্ড এখন একটা পিঠা নিয়েছে এবং সে খেয়ে আপনাদেরকে দেখাচ্ছে পিঠাটা ভিতর থেকে কেমন হয়েছে। উপরে যেমন ক্রিস্পি, ভিতরে তেমন নরম তুলতুলা নারিকেলের পুর, সেই রকম লোভনীয় একটা পিঠা। তো চলুন রান্নাঘরে যাই আর এই পিঠাটা কিভাবে তৈরি করেছি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিই। সবার প্রথমে আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। তো সেজন্য আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই বসিয়েছি ঠিক আছে, চুলা কিন্তু জ্বালাইনি। আগে প্রথমে আমি একটা কোরানো নারকেল দিয়ে দিলাম। এখানে আমি একটা নারকেল পুরোটাই কুড়িয়ে নিয়েছি, আর ফ্রেশ কোরানো নারকেলটাই ইউজ করবেন, এতে করে পিঠার টেস্টটা আরো বেশি ভালো হয়। আমি নারকেলটা মাত্রই কুড়িয়ে নিয়েছি। আর এখন এই কোরানো নারকেলের ভিতরে আমি কি কি দিব সেটা এখন আপনাদেরকে বলে দিব। নারকেল কুড়ানো এখানে নেওয়া হয়েছে মেজারমেন্ট কাপের 3 কাপ, আর চিনি নেওয়া হয়েছে 1 কাপ। আপনারা যদি চিনি কম খান তাহলে কম দিতে পারেন, আবার বেশি খেলে বেশি দিতে পারেন। লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, আর এলাচ দিয়ে দিলাম 3-4টা। এখানে আমি লাল চিনিটা ইউজ করেছি, আপনারা চাইলে এখানে খেজুরের গুড়টাও দিতে পারেন। দিয়ে দিলাম কিছুটা ঘি। এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়েছি। ঘিটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, ঘিটা অবশ্যই দিতে হবে। ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন সব উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে আরো কিছু উপাদান দিব, মানে আরো কিছু ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে যাবে, যেগুলোর কারণে পুরটা আরো বেশি মজা হবে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, আপনারা বুঝতে পারবেন পুরটা কি কি দিচ্ছি আর কি কি দিলে পুরটা খুব বেশি মজা হবে। পুরটা যত মজা হবে পিঠাটা কিন্তু ততটাই মজা হবে। এই পিঠার মূল জিনিসটা হচ্ছে পুর আর আটার ডো। তো আটার ডোটা বানাতে হবে একেবারে সঠিক নিয়মে, প্রপার নিয়মে, আর পুরটাও বানাতে হবে ভীষণ মজা করে। তাহলে পিঠাটা খেয়ে খুব মজা পাবেন, ভীষণ মজা পাবেন। আর এই পিঠাটা খেয়ে আপনার মনে হবে যে আপনি একেবারে সেরা স্বাদের নারকেল পুলি পিঠা খেয়েছেন। আর আপনি যদি একবার ট্রাই করেন তাহলে আপনি যতবারই এই পিঠাটা খাবেন এই পিঠাটাই বানাবেন, কারণ এই রেসিপিটা খুবই মজার একটা রেসিপি। পুলি পিঠার অনেক রেসিপি আমার কুকিং চ্যানেলে আছে, আপনারা দেখে নিতে পারেন, আর আমি ডেসক্রিপশন বক্সে লিংকগুলো দিয়ে দিব।
দেখতে পাচ্ছেন আমি কিন্তু অনবরত নেড়েচেড়ে পুরটা তৈরি করে নিচ্ছি। এখানে কিন্তু চুলার উপর দিয়ে আপনি চলে যেতে পারবেন না। আর যে উপাদানটা এখন দিচ্ছি সেটা হচ্ছে গুঁড়া দুধ। আমি এখানে যে পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি সেটা হচ্ছে 2 টেবিল চামচের পরিমাণ হবে, এরকম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়েছি। আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। কমানোটা ঠিক হবে না, আর একটু দরকার হলে বাড়িয়ে দিতে পারেন। আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি, যেহেতু আমার নারিকেল আছে, এখানে নারিকেল কোরানো আছে মেজারমেন্ট কাপে 3 কাপের মতো। আপনারা চাইলে আরেক টেবিল চামচ বাড়িয়ে দিতে পারেন। এই নারকেলের পুরের মধ্যে যে আমি ঘি আর গুঁড়া দুধটা দিলাম, এর জন্য কিন্তু এটা খেতে ভীষণ মজা হয়েছে। এটার জন্য এর ফ্লেভারটা একেবারে শাহী একটা ফ্লেভার এসেছে। তো এটা কিন্তু স্কিপ করা যাবে না, গুঁড়া দুধ এবং গাওয়া ঘি। পুরটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমি আটার ডোটা তৈরি করব। তো পুরটাকে আমি এক সাইডে রেখে দিয়ে এখন আটার ডোটা তৈরি করে নিব। তো দেখে নিন এই যে পুরের অবস্থা। আমি যদি এটা খেজুরি গুড় দিয়ে তৈরি করতাম তাহলে এটা একটু লালচে লালচে কালার আসতো। আমি চিনি দিয়ে তৈরি করেছি আর লাল চিনি দিয়ে তৈরি করেছি, তাই এটা এ ধরনের কালার এসেছে। আপনারা চাইলে এটা খেজুরের গুড় দিয়েও করতে পারেন। তো এখানে আমি এখন আটার ডোটা বানাবো, সেজন্য গরম পানির মধ্যে লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, যে যতটুকু লবণ খেতে পছন্দ করেন। এখন আটার ডোটা কিভাবে করেছি সেটা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে। আটার ডোটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন আটার ডোটা আমি বানিয়ে নিচ্ছি। যেহেতু এটা ভাজবো, আর ভাজা পুলির ক্ষেত্রে আটার ডোটা একটু অন্যরকম ভাবেই আটাটা মিক্স করতে হয়। আমি এখানে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে চালের গুঁড়া দিলাম 2 কাপ, আরো একটু দিব, আর সাথে আমি হালকা একটু ময়দা দিব। তো 3 কাপ দিলাম চালের গুঁড়া, আর হাফ কাপ, 3 কাপ চালের গুঁড়ার সাথে হাফ কাপ দিলাম ময়দা। এই রেশিওটা ঠিক থাকলে কিন্তু আপনার পিঠার এই ডোটা খুব ভালো হবে। মানে পিঠাটা যে নেতিয়ে যায়, শক্ত হয়ে যায়, তারপরে চুপসে যায়, ওরকম কিন্তু হবে না। ভেজে রাখার পরেও 2-3 দিন পিঠাটা কিন্তু এরকম সুন্দরই থাকবে দেখতে, আর মোচমোচা থাকবে উপর থেকে এবং ভিতর থেকে সফট থাকবে, খুব মজা লাগে খেতে। তো আটার ডোটা বানানোর সময় চালের গুঁড়া আমি এখানে দিয়েছি 3 কাপ মেজারমেন্ট কাপের, আর ময়দা দিয়েছি হাফ কাপ। 3 কাপের সাথে হাফ কাপ ময়দা যাবে, এই রেশিওটা অবশ্যই ফলো করবেন। আর এখন আমি এরকম নেড়ে চেড়ে আটার ডোটা মাখিয়ে নিচ্ছি, আর এটাকে এখন আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। তারপর ঠান্ডা হওয়ার পরে আমি ডোটাকে সুন্দর করে মথে নেব। গরম অবস্থায় মথতে যাবেন না, এতে করে যেটা হবে আপনার হাতটা পুড়ে যেতে পারে। তো আটাটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন আটাটাকে সুন্দর করে মথে নেবেন। আর এই তো আটার কাইটা কিন্তু আমার তৈরি করা হয়ে গিয়েছে, আর এখন আমি ঠান্ডা করতে রেখে দিব, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এটা কিন্তু এরকম খোলা রাখা যাবে না, ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে। যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আর ডোটাকে আমি সুন্দর করে মথেও নিয়েছি এবং ভালো করে ডোটা বানিয়েও নিয়েছি। আর এখন তারপরেও আমি আরো একটু মথে নিচ্ছি। তো ডোটা এভাবে করে সুন্দর সফট একটা ডো বানিয়ে নিতে হবে। আর এখান থেকে আমি এখন কিছুটা করে আটা নিব আর রুটি বেলে বেলে পিঠা বানিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি কিছুটা করে ডো নিচ্ছি আর রুটি বেলে নিচ্ছি, আর এভাবে করেই পিঠাগুলো সব বানিয়ে নিতে হবে। তো রুটিটা একেবারে মানে আমরা যেরকম রুটি বানাই সেরকম ভাবেই রুটিটা বানাতে হবে। চালের রুটি আমরা যেভাবে বানাই, খুব বেশি মোটা না, খুব বেশি পাতলা না, ওরকম ভাবেই একটা রুটি বানিয়ে নিতে হবে। খুব সহজে পিঠাগুলো বানানোর জন্য এরকম একটা ছাঁচ থাকলে খুব ভালো হয়। এরকম একটা ছাঁচ থাকলে আপনি সহজে পিঠাগুলো বানাতে পারবেন কম সময়ের মধ্যে, আপনার পরিশ্রমটা অনেক কমে যাবে। তো এরকম একটা ছাঁচ আপনারা কিনে রেখে দিতে পারেন বাসায়, অনেকের বাসাতেই আছে। আর এই ছাঁচগুলোর দাম খুবই কম, নিউ মার্কেটে গেলে এগুলা 10 টাকা 12 টাকা পিসি কিনে আনতে পারবেন। তো এভাবে করে একটা একটা করে রুটি বানিয়ে একটা একটা করে পিঠা বানিয়ে নিচ্ছি। একটা রুটি দিয়ে বেশ কয়েকটা পিঠা হবে, 3-4টার মতো পিঠা হবে। তো প্রথম রুটিটা দিয়ে 3টা পিঠা বানিয়েছি, দ্বিতীয় রুটিটা আর একটু বড় করে বেলছি, এতে করে একটু বেশি পিঠা বানাতে পারবো। সেজন্য চাইলে আপনারা আরো বেশি আটা নিয়ে আরো বেশি বড় রুটি বানিয়ে ফেলতে পারেন। আমার এখানেও প্রচুর জায়গা আছে, তারপর আমি এই সাইজ করে বানিয়েছি। তো আপনারা এর থেকে বড় করেও বানাতে পারেন যদি স্পেস থাকে আর কি বানানোর। এই রুটিটা দিয়ে আমি 4টা পিঠা বানাতে পেরেছি, কারণ এই রুটিটা একটু বড় ছিল প্রথম রুটিটার থেকে। তো যত রুটি বড় বানাবেন
তত আপনার জন্য সুবিধা, বেশি পিঠা একবারে বানিয়ে ফেলতে পারবেন। আর এরকম একটা ছাঁচ থাকলে তো খুবই সুবিধা, খুব দ্রুত পিঠা বানাতে পারবেন আর খুব দ্রুত পিঠাগুলো তৈরি করে ফেলতে পারবেন। এটা হচ্ছে আমার 3 নাম্বার রুটি। 3 নাম্বার রুটি দিয়েও আমি এভাবে করে পিঠা বানিয়ে নিচ্ছি। আর রুটিগুলোর পুরুত্ব দেখে বুঝতে পারছেন যে রুটিগুলা খুব একটা মোটা না, চালের আটা রুটি যেরকম হয় ঠিক সেরকমই। বেশি মোটা রুটি হলে আবার সমস্যা আছে, খেতে ভালো লাগে না। এরকম পাতলা রুটি করে বেলে নিলেই বেশি ভালো। আমার আম্মু আরো পাতলা করে রুটিটা, আমি তো অত পাতলা করতে পারি না, আমি যেরকম পারি সেরকমই আর কি দেখাচ্ছি আপনাদের। তো এই তো এভাবে করে পিঠাগুলো আমি সব বানিয়ে নিয়েছি। আর দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। পিঠা তো বানানো হয়ে গিয়েছে, রেডি হয়ে গিয়েছে সবগুলো পিঠা ভেজে নেওয়ার জন্য। এখন ভাজার আগে কিছু টিপস আছে। পিঠাটা খুব বেশি হিটে ভাজা যাবে না, মিডিয়াম টু লো হিটে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এতে করে পিঠাগুলো খুব সুন্দর ভাজি হবে এবং পিঠাগুলা চুপসেও যাবে না বা নেতিয়েও যাবে না পিঠা ভাজার কিছুক্ষণ পরে। দেখা যায় যে অনেকেই আপনারা পিঠা ভাজেন, পিঠা ভাজার কিছুক্ষণ পরে পিঠাগুলো চুপসে যায় বা নেতিয়ে যায়, আবার শক্তও হয়ে যায়। পিঠা ভাজি যদি ঠিক মতো না হয় তাহলে তো পিঠা শক্ত হবেই বা পিঠাগুলা নেতিয়ে যাবেই। তো সেজন্য পিঠাগুলো অবশ্যই মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে এখন আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিব। এখানে আমি সয়াবিন তেল দিয়েই ভাজছি, আপনারা চাইলে এটা ঘি কিংবা বাটার দিয়েও ভাজতে পারেন। তো এখন আমি এই তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হলে চুলার তাপমাত্রা একদম মিডিয়াম টু লোতে করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি পিঠা ছেড়েছি কিন্তু ওইভাবে কিন্তু তেলটা গরম না, এরকম টেম্পারেচারেই আমি পিঠাগুলো ভেজে নেব, মানে মিডিয়াম টু লো হিট। চুলার তাপমাত্রা খুব বেশি থাকবে না, খুব বেশি চুলার তাপমাত্রা থাকলে পিঠাগুলো আমি ঠিকঠাক ভাজতে পারবো না, দেখা যাবে বাইরে থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচাই থাকবে। তাই ভাজার সময় এই সতর্কতাটা অবশ্যই অবলম্বন করতে হবে। আর কিছুক্ষণ পরে আমি উল্টে দিয়েছি, এক পাশ জাস্ট কিছুটা কুক হয়েছে, আমি আরেক পাশ উল্টে দিয়েছি। এরকম ভাবেই এপাশ ওপাশ উল্টে সুন্দর মতো পিঠাগুলো ভেজে নিতে হবে। তবে খুব বেশি জোরে পিঠাগুলোকে উল্টাতে যাবেন না, এই অবস্থায় পিঠাগুলো কিন্তু খুবই সফট থাকে। আস্তে আস্তে ভাজি যখন হয় শেষের দিকে এসে পিঠাগুলো বেশ শক্ত মচমচা হয়ে যায়। পিঠাগুলা এত ক্রিস্পি হয় উপর থেকে, মানে বলে বোঝাতে পারবো না। দেখতে পাচ্ছেন পিঠাগুলা কিন্তু আস্তে হিটে ভাজার জন্য খুব সুন্দর মতো ভাজি হচ্ছে, খুব সুন্দর মতো ফ্রাই হচ্ছে, কুক হচ্ছে সুন্দর মতো। আর পিঠাগুলা কিন্তু ফুলে ফুলে একেবারে টইটুম্বর। আর এই ফোলাটাই কিন্তু থাকবে, ফোলাটা কিন্তু মোটেও চুপসে যাবে না। এই যে দেখেন আমি যে পিঠাগুলা তুলছি, আমি পিঠাটা যেরকম দিয়েছিলাম তার থেকে কিন্তু ফুলে একেবারে টইটুম্বর। আর ঠিক এরকমই থাকবে 2-3 দিন, একটুও চুপসাবে না আর ক্রিস্পি ভাবটা একটুও নষ্ট হবে না। আটার ডো যেভাবে বানিয়েছিলাম ওভাবে আটার ডোটা বানাবেন আর এভাবে করেই ভেজে নেবেন মিডিয়াম টু লো হিটে, তাহলে দেখবেন আপনার পিঠাটাও এরকম মজা হয়েছে। আর আপনি যতবারই কুলি পিঠা বানাতে যাবেন, আমি আশা করব আমার রেসিপিটা আপনি যদি ট্রাই করেন তাহলে এই রেসিপিতেই আপনি বারবার কুলি পিঠা বানাবেন, কারণ এটা আমার কাছে মনে হয় বেস্ট রেসিপি। আমি এর আগেও পুলি পিঠার অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, বাট এটা আমার কাছে বেস্ট মনে হয়েছে তাই আমি বেস্টই বললাম। আর সম্পূর্ণ নিজের আবিষ্কার করা রেসিপি এটা, ডোটা এভাবে করে বানাতে হবে এটা সম্পূর্ণ আমার নিজের আবিষ্কার করা। তো ট্রাই করবেন, ট্রাই করলে বুঝতে পারবেন।
সেকেন্ড ব্যাচে পিঠা ভাজার সময় একটা পিঠা ফুলে এর মুখটা মনে হয় আমি ঠিক মতো লাগাইছিলাম না, মানে চাপ দিয়ে। তো সেক্ষেত্রে দেখা গেছে যে কিছুটা নারিকেল বের হয়ে এরকম ভাবে তেলের মধ্যে ছড়িয়ে গিয়েছে, আর যেটার কারণে পিঠার গায়ে কিছুটা কালো কালো ফোঁটা ফোঁটা দেখতে পাচ্ছেন। এতে সমস্যা নাই, এগুলা কিছুক্ষণ পরে পিঠাটা জাস্ট একটু ঠান্ডা হলে আমি এর উপর থেকে হাত দিয়ে সরিয়ে নিব, একটু ঝেড়ে নিলেই এইগুলা চলে যাবে। আর তেলটা আবার নতুন করে ছেঁকে নেওয়ার কোনো ইচ্ছা বা আগ্রহ আমার এখন নেই, কারণ এটা তো আমরাই খাবো। তো আমি এভাবে ভেজে নিচ্ছি, তেলটা আর নতুন করে ছেঁকে নিলাম না। তো পিঠার মুখটা যখন বন্ধ করবেন তখন অবশ্যই দেখে নিবেন মুখটা ঠিক মতো বন্ধ হয়েছে কিনা। আমি আসলে সবগুলোই চেক করেছি, ওখান থেকে একটা পিঠা আর কি মুখটা কোনো রকমে মানে একটু হালকা হয়ে গিয়েছিল আর একটু ছুটে গিয়েছিল, যার কারণে কিছুটা নারকেলের পুর তেলের মধ্যে চলে গিয়েছিল। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলা পিঠা এরকম লো টেম্পারেচারে ভেজে নিচ্ছি, আর পিঠাগুলার কালারও কিন্তু খুব সুন্দর আসছে। আর চিন্তা করার কোনো কারণ নেই যে নারকেলের পুর পড়ে যাওয়ার কারণে যে দুই একটা কালো কালো ইয়া দেখা যাচ্ছে, ওটা কিছুক্ষণ পরে আর থাকবে না। ঠান্ডা হলে ওটা জাস্ট একটা ছাড়া দিলেই চলে যাবে বা একটা ফু দিলেই চলে যাবে। আজকের পিঠার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর যদি ট্রাই করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের পিঠাটা খেতে কেমন হয়েছিল। আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার সুন্দর কাজের আগ্রহ এবং উৎসাহটাকে বাড়িয়ে দেয়। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনে একটা প্রেস করে দিবেন। এতে করে আমি যে কোনো নতুন ভিডিও দিলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে, আর সহজে আপনি আমার নতুন ভিডিওটা দেখে নিতে পারবেন। আর এই তো দেখছেন হয়ে গেল আমার নারকেল পুলি বানানো। পুলি পিঠা কিন্তু আর একরকম ভাবেও বানানো যায়, সেটাও আমি আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব। সেটা হচ্ছে ভাপ দিয়ে কিভাবে নারকেল পুলি তৈরি করা হয় বা স্টিম দিয়ে। তো সেটার রেসিপি খুব তাড়াতাড়ি আমি আপনাদের সাথে শেয়ার করব, যে ভাপা পুলির রেসিপিটা কিভাবে ভাপা পুলিটা তৈরি করা হয় আর এইভাবে ভাজা পুলিটা তৈরি করা হয়। ভাজা পুলিটা আমার বাড়িতে সবার খুব পছন্দের, বিশেষ করে বাচ্চারা খুব পছন্দ করে। আর এই যে একটা পিঠা যে মুখটা একটু ছুটে গিয়েছিল, সে পিঠাটা একটু পরে দেখতে পারবেন, একটু মুখটা ছুটে গিয়েছিল, সেখান থেকে কিছুটা নারকেল পড়েছিল তেলের মধ্যে। আর এই পিঠাগুলা যেভাবে দেখতে পাচ্ছেন এভাবেই কিন্তু থাকবে 2-3 দিন। 3 দিন এরকমই থাকবে, বাইরে রাখলেও কোনো সমস্যা নেই, নষ্ট হবে না। আর যেহেতু এটার ভিতরের পুরটাও খুব সুন্দর করে তৈরি করা, তাই এই পিঠাটা খেতে অসম্ভব মজাদার হবে, সেটা নিঃসন্দেহে বলা যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে আরো সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দিতে পারি। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে আবার নতুন ভ্লগে। আল্লাহ হাফেজ।